আজ টিচার্স ডের পরের দিন এই ক্লাসটা তোদের নিচ্ছি। অ্যাডিয়ার কিটনের মধ্যে আছি আমরা, আমি তোদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তো তোরা দেখছিলাম যে অনেকে আমাকে মেসেজ করেছিস টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। যাই হোক, আমি জানিস, তোরা সবাই জানিস মোটামুটি যে আমি নাস্তিক লোক। এসব প্রণাম কোনো দিবস পালন আমার বিশ্বাস নেই। একদম সায়েন্টিফিক লজিক ছাড়া আমি বিশেষ কিছুতে বিশ্বাস করি না। তবে একটা লজিক আছে, সেটা হচ্ছে যে তোদের কাটলেটটা মিস হলো, যেটা টিচার্স ডেতে প্রত্যেক বছর খাওয়াই। ওটা তোদের অধিকার। ওটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরাও স্যারদেরকে বলতাম, যাক এটা এর ক্ষেত্রে এটাই লজিক যে হ্যাঁ, এটা স্টুডেন্টদের অধিকার। ঠিক আছে? তো টিচার্স ডের দিন প্রতি বছর করি কি, আমি সেদিন পড়াই না, তোদের একটু গল্প টল্প করি। আমি ওই স্প্রে সব করতে দিই না, বারণ করি, কারণ ওগুলো খারাপই শরীরের পক্ষে। তো এরকম আমার অনেক উদাহরণ আছে যে আগে প্রথম স্প্রে করে অনেকে, আমার ক্লাসের মধ্যে একটা মেয়ে একবার অজ্ঞান হয়ে গেছিলো, এরকম অনেক অভিজ্ঞতা আছে, সেই জন্য আমি বারণ করে দিয়েছি। আর যাই হোক, ওই প্রণাম পাঠিয়েছি অনেকে, তো ঠিক আছে। আর এই ব্যাপারে আর বেশি লেকচার দিয়ে লাভ নেই। তোরা মোটামুটি যারা আমাকে 11-এ পড়েছিলি তারা জানিস। আবার যদি পড়ার সুযোগ হয় অফলাইনে, তখন এগুলো বারবার বলবো যে আমি ওই প্রণামে বিশ্বাসী নই। ছোটরা বড়োদেরকে প্রণাম, অ্যাকচুয়ালি বলেছি আমি অনেকবার যে বয়সের উপরে যেহেতু আমাদের কোনো হাত নেই, আমার কত বয়স, তাহলে সেই বয়সের জন্য আমি কাউকে অ্যাডভান্টেজ দিতে রাজি নই। মানে আমার থেকে কে বয়সে বড়, তাতে তো আমার কোনো হাত নেই। তাহলে সেই যেহেতু আমার হাত নেই, তাহলে বয়সে বড় বলে কাউকে প্রণাম করতে হবে, এই কনসেপ্টটাকে আমি মানি না। আমি একদম সায়েন্টিফিক লজিক ছাড়া আর অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না, এটা তোরা জানিস। যাকে এইসব কথা আজকে আর বলছি না, কারণ আমাদের অফলাইনেরগুলো ক্লাস নয়, অনলাইন অনেক কম্প্যাক্ট কথা বলতে হয়, ফালতু আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। তো আমি চলে আসছিলাম, দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কগুলো ছিল এরকম। হোমওয়ার্কগুলো দেখ, একটা ছিল ইথাইল গ্রুপ আর মিথাইল গ্রুপের সাথে একটা পিনাকল, ইথাইল মিথাইল দিয়ে পিনাকলের অ্যারেঞ্জমেন্ট করতে দিয়েছিলাম, সালফেটিক অ্যাসিড আর হিট। এখানে দেখ, আমি একদম গোল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি যে মিথাইলটা কিন্তু মাইগ্রেট করবে। মাইগ্রেট, এই যে আমি আগের দিন তোদেরকে বুঝিয়েছিলাম, এটাকে বলেছিলাম মাইগ্রেটরি অ্যাপটিটিউড, মানে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাবার প্রবণতা। এই চলে যাবার প্রবণতাটা হচ্ছে, এর আগের দিন বুঝিয়েছিলাম, তোরা ভুলে যাচ্ছিস। অনেকে আমি দেখলাম ভুল করেছিস, হোমওয়ার্কটা অনেকেই পাঠিয়েছিস এবং ভুল করেছিস। সেটা যে একটা বড় জিনিস আর ছোটো জিনিসের মধ্যে কোনটাকে ছোঁড়া সুবিধা। একটা ফুটবল আর একটা টেনিস বল, স্বাভাবিকভাবে টেনিস বলটাকে বেশি দূর ছুটতে পারবি, তাহলে যেটা যত বেশি হালকা হবে তত তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বা এক জায়গা থেকে একটা জায়গায় চলে যাবার প্রবণতা অনেক বেশি হবে। সেখানে এমি মানে আগের দিন বলেছি CH3 গ্রুপটাকে বলা হয় এমি, মিথাইল। ইথাইল ইটি মানে হচ্ছে CH2CH3 অর্থাৎ C2H5। তাহলে এটা অনেক ভারী মলিকুলার ওয়েট, এটা বেশি এটার কম, স্বাভাবিকভাবে মাইগ্রেটরি অ্যাপটিটিউড মিথাইলের বেশি হবে ইথাইলের থেকে। তাহলে মিথাইলটাকে মাইগ্রেট করতে হবে, ইথাইলকে নয়। মিথাইলটার থেকে এখান থেকে এটা এখানে চলে আসে, তাহলে যেদিকে চলে আসছে এদিকে চলে আসবে। তাহলে এইটা বেরোয়, স্টেপগুলোকে যেমন আগের দিন মেকানিজম করেছিলাম সেই অনুসারে হবে। আর যেখান থেকে মাইগ্রেশন হয় সেখানে কিটোন, মানে সেখানে ডবল বন্ডও তৈরি হয়। এই যে কিটোন তৈরি হয়ে গেছে, ডবল বন্ড, এই জায়গাটাতে ডবল বন্ডও হয়ে যায়, এই জায়গায় ডবল বন্ডও হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে এটা, তাহলে ব্র্যাকেট করছে মিথাইল গ্রুপ। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমি ফিনাইল গ্রুপটাকে মাইগ্রেট করেছি। তাহলে এখন প্রশ্ন আসবে যে ফিনাইল PH মানে হচ্ছে C6H5, মানে একটা বেঞ্জিন রিং। বেঞ্জিন রিংয়ের থেকে যে গ্রুপটা হচ্ছে সেই গ্রুপটাকে বলছি আমরা ফিনাইল গ্রুপ। তাহলে এর মলিকুলার ওয়েট অনেক বেশি এদের থেকে। তাহলে কেন আমি ফিনাইলটাকে মাইগ্রেট করলাম? ফিনাইলটার ক্ষেত্রে মজাটা হচ্ছে কি, ফিনাইলের গঠনটা যেহেতু এরকম, একটা ফিনাইল গ্রুপের গঠন হচ্ছে এরকম। এই হচ্ছে ফিনাইল গ্রুপ। তো এই ফিনাইল গ্রুপটা PH মানে হচ্ছে এই গ্রুপটা, এই গ্রুপটা কি হচ্ছে একটা রিং স্ট্রাকচার তৈরি করেছে। এটা একটা রিং স্ট্রাকচার তৈরি করেছে। রিং স্ট্রাকচার তৈরি করার অর্থ হচ্ছে কি, অনেকগুলো 6টা পরমাণু
একটু দূরে দূরে বসে একটা রিং স্ট্রাকচার তৈরি করেছে এবং তাতে কী হয়েছে, এদের ঘনত্ব ডেনসিটিটা কমে গেছে। ডেনসিটি কমে যাওয়ার জন্য এটা একটা সেই অনেকটা ডিস, একটা ফ্লাইং ডিসের মতো, একটা ফ্লাইং ডিসের মতন একটা আকার লাভ করেছে এবং এটা একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। মানে অনেকটা প্যারালাল একটা ভাবতে পারিস ফিজিক্সের সে প্লবতা, একটা লোহার বড় জাহাজ জলের উপর ভাসে কিন্তু একটা ছোট্ট লোহার বল জলে ডুবে যায়, তার কারণ প্লবতাটা অনেক বেশি হয় যে জাহাজটার বেলাতে, কারণ এটা সারফেস এরিয়াটা অনেক বেড়ে যাচ্ছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল জাহাজের অনেক বেশি। এখানেও ঠিক তাই, সারফেস এরিয়া যেহেতু ফিনাইল গ্রুপের অনেক বেড়ে যায়, তাই তাদের মাইগ্রেটরি অ্যাটিটিউড একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাওয়ার ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। তাহলে এখানে হচ্ছে ক্রমটা হবে পিএইচ, তারপর এমই, তারপর ইটি। ফিনাইলের মাইগ্রেটরি অ্যাটিটিউড সব থেকে বেশি, এখানে ফিনাইলটা মাইগ্রেট করেছে। এটা আবার অনেকে ঠিক করেছিস, আন্দাজে ঠিক করেছিস, সেটাও দেখে বুঝেছি, কারণ তোদের ধারণা হয়েছিল যেটা ভারী সেটা মাইগ্রেট করে, অথচ আগের দিন বলে দিয়েছিলাম যেটা হালকা সেটা মাইগ্রেট করবে। তাহলে মিথাইলটা ইথাইলের থেকে হালকা হয়, মিথাইল মাইগ্রেট করবে, আবার ফিনাইল থাকলে ফিনাইলটা মাইগ্রেট করবে। আবার যদি 4টে কার্বন থাকে তখন তার থেকে ইথাইলটা যেহেতু হালকা, তাই ইথাইল মাইগ্রেট করবে। একটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ আছে আর ইথাইলও আছে, তো ইথাইলকে মাইগ্রেট করবি। এই হচ্ছে নিয়ম পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। তাহলে বোর্ড ওয়ার্কটাকে তোরা আমি মুছে দেওয়ার আগে তোরা স্ক্রিনশট নিবি বা লেখে নে। এবার আমি এটাকে মুছে দিচ্ছি এবং আমরা চলে যাব অ্যালডিহাইড কিটোনের ফিজিক্যাল স্টেটটাতে। ভৌত অবস্থা, ফিজিক্যাল স্টেট দেখ। ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা। ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থার ক্ষেত্রে মূলত দুটো জায়গাতে তোদেরকে আমি কনসেন্ট্রেট করাবো। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সলিবিলিটি, দ্রাব্যতা। সলিবিলিটি, দ্রাব্যতা। তো এই দ্রাব্যতাটা দেখ, যেহেতু সি ডবল বন্ড ও আছে, অ্যালডিহাইড কিটোন দুটোর বেলাতেই বলছি, এটা মাইনাস ডেল, এটা প্লাস, সরি উল্টোটাকে বললাম, এটা প্লাস ডেল, এটা মাইনাস ডেল। আগের দিন দেখিয়েছি এটা ইলেকট্রনটা এরকম করে শিফট করে, বন্ড পেয়ারটা এইভাবে শিফট করে, মানে মাইনাস ডেল, এটা প্লাস ডেল হয়। তাহলে এরা জলের সাথে কিন্তু এইচ ও এইচ হাইড্রোজেন বন্ডিং করতে পারে, হাইড্রোজেন বন্ড করতে পারে, তাই জলের দ্রাব্যতা কিন্তু অ্যালডিহাইড কিটোনের ভালো হয়। আর এটা হচ্ছে দ্রাব্যতা সলিবিলিটি। আর একটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কর বেলায় বলতে পারি আমরা। স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এদের বেলায় বলা যায় যেহেতু এরা ডাইপোলার, এদের সি ডবল বন্ডও, আবার এদিক থেকে যদি দেখায় সি ডবল বন্ডও, এদিক থেকে যদি দেখায় সি ডবল বন্ডও, এইভাবে যাচ্ছে। তাহলে এটা প্লাস ডেল, এটা মাইনাস ডেল, এটা মাইনাস ডেল, এটা মাইনাস ডেল, অক্সিজেনটা মাইনাস ডেল, এই কার্বনটা হচ্ছে প্লাস ডেল, এটা প্লাস ডেল, এটা মাইনাস ডেল, এভাবে হয়। তাই যদি হয় দেখ, এদের মধ্যে একটা ডাইপোল ইন্টারাকশন, 11-এ গ্যাস লয়ে পড়েছিলি, ডাইপোল ইন্টারাকশন, প্লাসের সাথে মাইনাসের সাথে প্লাসের, এরকম কিন্তু একটা থাকতে পারে। এবং এর ফলে কি হচ্ছে, এদের অনেকগুলো অণু অ্যাসোসিয়েটেড বা সংগঠিত অবস্থায় থাকতে পারে, তাই এদের বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অনেক বেড়ে যায়। কিন্তু এরা নিজেরা যেহেতু হাইড্রোজেন বন্ডিং নিজেরা তৈরি করে না, অন্যের জলের সাথে করতে পারে, কিন্তু দুটো অ্যালডিহাইডের মধ্যে বা দুটো কিটোনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং যেহেতু হয় না, তাই এদের বেলাতে, এই যে অ্যালডিহাইড কিটোনের বেলাতে এদের বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অ্যালকোহল বা অ্যাসিডের থেকে কম, কিন্তু ইথার বা অ্যালকেনের থেকে বেশি। মাথায় রাখবি, একই রকম মলিকুলার ওয়েটের বেলাতে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অ্যালকেন তার থেকে ইথারের বেশি, তার থেকে অ্যালডিহাইড কিটোনের বেশি, তার থেকে অ্যালকোহলের বেশি, তার থেকে অ্যাসিডের বেশি। অর্থাৎ অ্যাসিডের সব থেকে বেশি হয়
বয়লিং পয়েন্ট মাল্টিপ্লাই, কারণ হাইড্রোজেন বন্ডিংয়ের স্কোপটা অ্যাসিডের ক্ষেত্রে বেশি, আর অ্যালকোহলের ক্ষেত্রে তারপরেই হয়, কারণ সেখানে হাইড্রোজেন বন্ডিং হয়, আগের দিন দেখিয়েছি, অ্যাসিডের বেলায় আবার দেখাবো। অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হয় না, কিন্তু ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটার মাধ্যমে সংগৃহীত আসতে পারে, তাই অ্যালডিহাইড কিটোনের বেলাতেও কিন্তু বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট ইথারের তুলনায় অন্তত বেশি হয়। ঠিক আছে, তাহলে বোর্ডওয়ার্কটাকে এই বোর্ডওয়ার্কটাকে এবারে মুছে দেবো। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, লেখার দরকার নেই, সেটা হচ্ছে গন্ধ। গন্ধর বেলাতে অ্যালডিহাইডগুলোর ক্ষেত্রে অ্যালডিহাইড, বিশেষ করে ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডের পার্টিকুলার একটা ঝাঁঝালো গন্ধ আছে, আর মেনলি বেশিরভাগ কিটোন হচ্ছে সুগন্ধের হয়। বইয়ে আছে, পড়বি, যেটা রিডিং একটু পড়ে নিবি। আমি এবারে মূল রিয়াকশানের ক্ষেত্রে চলে যাব, তার আগে একটু রিয়াক্টিভিটিটাকে বলে দিই। সক্রিয়তা, রিয়াক্টিভিটি বা রাসায়নিক সক্রিয়তা বা সক্রিয়তা। সক্রিয়তার বেলায় এই যে একই কথা বলবো, এই যে সি ডবল বন্ডও, তাহলে এটা এরকম হলো CO মাইনাস, কার্বনের মাথায় প্লাস। এই কার্বনের মাথায় প্লাসটা যত বেশি থাকবে তত রিঅ্যাক্টিভিটি হবে, কারণ কার্বনের মাথায় প্লাস যত বেশি তত এই বন্ডটা পোলার হবে, আর যত বেশি পোলার হবে তত সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি বাড়বে। অর্থাৎ তোকে দেখতে হবে এই কার্বনটাতে এই প্লাস চার্জটা কোথায় সবথেকে বেশি থাকছে। যত কম হবে প্লাস চার্জের পরিমাণ তত সক্রিয়তা কমবে। তাহলে দেখ, ধর ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন, এই তিনটের মধ্যে যদি আমরা তুলনা করি, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, দেখ এই CH3গুলোর প্লাস আই এফেক্ট হয়। তাহলে এই কার্বনটাতে কী হচ্ছে, প্লাস চার্জের পরিমাণ, ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে, মানে প্লাস চার্জের পরিমাণ কমাচ্ছে। এটার বেলায় একটা প্লাস আই এফেক্ট, এটার বেলায় এরকম নেই, তাহলে এটার রিঅ্যাক্টিভিটি সব থেকে কম, এটার রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি। তাহলে এগুলো হচ্ছে গ্রেটার দেন চিহ্ন হবে, গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম। আবার বেঞ্জলডিহাইডকে যদি লক্ষ্য করিস, বেঞ্জলডিহাইডকে যদি লক্ষ্য করিস, এটা এরকম যায়, এটা এরকম যায়। রেজোনেন্স স্ট্রাকচার তোদেরকে আমি দেখিয়েছি আগে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। ডবল বন্ড CO মাইনাস, এখানে হাইড্রোজেন আছে, এখানে প্লাস চার্জ হয়ে গেছে, এটা এখানে যাচ্ছে, এখানে প্লাস চার্জ হয়ে যাচ্ছে, ডবল বন্ড CO মাইনাস, এখানে H, আবার এটা এখানে যাচ্ছে, CO মাইনাস, এখানে H, এখানে প্লাস চার্জ হচ্ছে, এবারে মাইনাসটা এখানে যাচ্ছে, এটা এখানে চলে যাচ্ছে, এবং এই C ডবল বন্ড OH। অর্থাৎ অ্যালডিহাইডের যে কার্বনিল গ্রুপটা আছে, CO গ্রুপের মধ্যে যে ডবল বন্ডটা, সেটা বেঞ্জিন রিংটার সঙ্গে ডিলোকালাইজেশন অংশগ্রহণ হচ্ছে, অর্থাৎ রেজোনেন্স এফেক্ট হচ্ছে। রেজোনেন্স এফেক্ট হচ্ছে, রেজোনেন্স এফেক্ট মানে সেই কার্বনটার প্লাস চার্জের পরিমাণটা কমে যাচ্ছে এবং সক্রিয়তা কমে যাচ্ছে। যত অ্যারোমেটিক রিং, বেঞ্জিন রিংয়ের সংখ্যা যত বেড়ে যাবে অ্যালডিহাইড এবং কিটোনে, তত তার সক্রিয়তা বা অ্যাক্টিভিটি কমে যাবে। এই বোর্ডওয়ার্কটাকে তাদেরকে ছাড়লাম আমি, কারণ কতগুলো অ্যালডিহাইডের কিটোনের ক্ষেত্রে, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি সক্রিয়তাটা। লেখে না এটা, দেখ তাহলে কি হবে, সক্রিয়তার ক্রমগুলো হবে PHCH ডবল বন্ড O, এটার থেকে PHCME ডবল বন্ড O, মিথাইল গ্রুপ ঢুকে গেছে, সক্রিয়তা কমিয়ে দিয়েছে। আরও যদি PH গ্রুপ ঢুকে যায়, সক্রিয়তা আরও কমায়, কোনো এই অ্যারোমেটিক রিং সক্রিয়তা আরও কমাবে। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছিস, যদি তুই বলিস যে একটা ফর্মালডিহাইড আর একটা বেঞ্জলডিহাইডের মধ্যে, একটা বেঞ্জলডিহাইড অনেক কম সক্রিয়, ফর্মালডিহাইডটা বেশি সক্রিয়, কারণ এখানে বেঞ্জিন রিং আছে, PH মানে বেঞ্জিন রিং, বোঝা গেল। এরপরে আমরা চলে যাব একদম সরাসরি অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়াতে। তাহলে বিক্রিয়াগুলোতে আসি, এই বোর্ডওয়ার্কটাকে লেখে নে। তাহলে রিয়াকশানগুলোকে দেখ, এবারে হেডিং দিচ্ছি রিয়াকশনস।
বিক্রিয়া সমূহ। বিক্রিয়া সমূহগুলোর মধ্যে যেগুলো আসে, এক নম্বরে হচ্ছে কি, এক নম্বরে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন। দুই হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, ঠিক তারপরে হচ্ছে যুত যৌগ গঠন, মানে ফরমেশন অফ অ্যাডিশন কম্পাউন্ড অ্যান্ড তারপরে জলটা বেরিয়ে যায়, অ্যান্ড সাবসিকুয়েন্ট এলিমিনেশন অফ ওয়াটার। তিন নম্বরে হচ্ছে কি জারণ বিক্রিয়া, অক্সিডেশন রিঅ্যাকশন। চার নম্বরে হচ্ছে রিডাকশন। পাঁচ নম্বরে হচ্ছে হ্যালোজিনেশন। ছ নম্বরে হচ্ছে রিঅ্যাকশন উইথ বেস। সাত নম্বরে হচ্ছে মিসলেনিয়াস। তাহলে প্রত্যেকটা টার্মের একটু মানেগুলোকে বাংলায় বলে দেয়। এক নম্বর হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। যুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া এক নম্বর। নিউক্লিওফাইল কাকে বলে? যারা নিউক্লিয়াস অ্যাটাক করে, অর্থাৎ যারা মাইনাস চার্জ, মাইনাস চার্জের সঙ্গে বিক্রিয়া অ্যালডিহাইড এবং কিটোনের এক নম্বর পয়েন্ট, এটাকে বলবো। দুই হচ্ছে ফরমেশন অফ অ্যাডিশন কম্পাউন্ড অ্যান্ড সাবসিকুয়েন্ট এলিমিনেশন অফ ওয়াটার, অর্থাৎ প্রথমে এরকম অ্যাডিশন রিঅ্যাকশন হবে এবং তারপর জল বেরিয়ে যাবে। সাবসিকুয়েন্ট, SUBACQUENT, সাবসিকুয়েন্ট এলিমিনেশন অফ ওয়াটার, মানে সাথে সাথে বা পরবর্তী ধাপে জলটা বেরিয়ে যাবে, জল নির্গত হবে। বইয়ে পাবি পয়েন্ট, দু নম্বর বিক্রিয়াটাকেও কিন্তু পাবি। অর্থাৎ এত বড় ইংরেজিটাকে দেখে বাংলা মিডিয়ামের ভয় খাবার কিচ্ছু নেই, টার্মগুলো দেখবি একদম খুব পরিষ্কার বইয়ে লেখা আছে। তবুও আমি একবার আস্তে আস্তে বলে দিচ্ছি, তোরা শুনে নে, তাহলে তোদের লিখতে সুবিধা হবে। খাতায় আমার কথাটা শুনে শুনে লেখে নে যে যুত যৌগ গঠন এবং পরবর্তী ধাপে জলের এলিমিনেশন বা জলের নির্গত হওয়া, জলের অপনয়ন। তিন নম্বর অক্সিডেশন। অক্সিডেশন মানে জারণ, আমরা জানি। এত বড়টা আর বাংলাটা লিখে দিলাম না, বলে দিলাম, লিখে নিবি। বিজারণ, তারপরে বিজারণ। হ্যালোজিনেশন মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত হওয়া, হ্যালোজিনেশনটাকেও আর এরকমই লিখতে হবে। রিঅ্যাকশন উইথ বেস মানে হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ক্ষারের সাথে বিক্রিয়া। এবং মিসলেনিয়াস মানে হচ্ছে বিবিধ, মানে আরও নানা রকমের বিক্রিয়া, বিবিধ। তাহলে আমরা পর বিক্রিয়াগুলো চলে যাবো, একবার তোরা এটা লিখে নে পুরো। আশা করি তোদের লেখা হয়ে গেছে, বা স্ক্রিনশট নেবার থাকলে স্ক্রিনশট নিয়ে নে। আমি এরপর বড় একটাকে মুছে আমি সরাসরি বিক্রিয়াগুলো চলে যাব। একদম এক নম্বর পয়েন্টের উপরে যে বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, সেই বিক্রিয়াতে আমি চলে যাব। এক নম্বর বিক্রিয়া ধর, এক নম্বর নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের যে বিক্রিয়াগুলো হচ্ছে, সেই বিক্রিয়াগুলোকে দেখ। খুব সহজ বিক্রিয়া, এমন কিছু কঠিন বিক্রিয়া নয়, তোদের বইয়েও বিক্রিয়াগুলোকে দেওয়া আছে, বিক্রিয়াগুলোকে দেখতে হবে। যেমন ধর একটা অ্যালডিহাইডের বেলায় RC⋯OH, এর সাথে HCN এর বিক্রিয়া, এখানে হচ্ছে এটা কী হবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, HCNটাকে ডাইরেক্ট ব্যবহার করা হয় না, কারণ কি HCN হচ্ছে ভীষণ টক্সিক, ভীষণ বিষাক্ত একটা গ্যাস, মানুষের প্রাণহানি ঘটাতে পারে। একটু যদি অসাবধানতাতে, তো যদি ইনহেল কেউ নিঃশ্বাসের সঙ্গে ঢুকে যায় HCN, মরে যেতে পারে মানুষ। সেজন্য সরাসরি HCN ব্যবহার না করে করা হয় কি, এটার বদলে, HCN এর বদলে NaCN, সোডিয়াম সায়ানাইড। আবার KCN নিয়ে নিস না, পটাশিয়াম সায়ানাইড, মানে হচ্ছে এই যে বিষ খেলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়, একদম সঙ্গে সঙ্গে মারা যায় না, এটা আবার ভুল ধারণা।
সময় লাগে কিছুক্ষণ। NaCN আর H2SO4 নেওয়া হয়, HCN এর বদলে এটাকে নেওয়া হয়, তাতে HCN তৈরি হয়, দিয়ে বিক্রিয়াটা হয়। এই দেখাচ্ছি মেকানিজম, দেখাচ্ছি দেখ মেকানিজম কীভাবে বিক্রিয়াগুলোকে করবি, একদম সহজ। এবং মেকানিজম এগুলোকে একদম মেকানিজমটাকেও সহজে মনে রাখা যায়, সেটাও আমি বলছি, শর্টকাটটাকে বলে দিচ্ছি। আগে দেখ NaCN প্লাস H2SO4 থেকেও এটা থেকে উৎপন্ন হয়, এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, এটা থেকে উৎপন্ন হয় NaHSO4 প্লাস HCN। এবারে এই HCNটা বিয়োজিত হয়ে H প্লাস আর CN মাইনাস তৈরি করে। এবারে যেই CN মাইনাস তৈরি করলো আর সি ডবল বন্ড ও এইচ এর সাথে এই CN মাইনাস, এইটাই হচ্ছে নিউক্লিওফাইলটা। এই যে নিউক্লিওফাইল অ্যাডিশন রিঅ্যাকশন বলছে, এটা নিউক্লিওফাইল। কী হবে, যে কোনো মাইনাস চার্জ এসে প্লাসকে অ্যাটাক করবে। প্লাস কোথায় আছে, কার্বনের কার্বনটা, এই কার্বনটা হচ্ছে প্লাস, এই কার্বনটা প্লাস। আগের দিন দেখি এই মাত্র, আবার আগের দিন বলেছি, আবার এই মাত্র বললাম, এটা এইভাবে যায়। তাহলে এখানে কি হচ্ছে, এটা আর সি ও, এদিকে এইচ, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে কার্বনের মাথায় প্লাস হচ্ছে। তাহলে যে কোনো মাইনাস চার্জ এসে কার্বনকে অ্যাটাক করবে, এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, তাই যদি হয় এই সিএনটাকে এই কার্বনটাকে অ্যাটাক করছে, তীর চিহ্ন দিয়ে দিলাম, এই সূত্রটা খুলে এদিকে চলে গেল। তাহলে আর সি এইচ, এদিকে সিএন, এদিকে এইচ, দেখ এই সিএনটা এখানে চলে গেল, সরি এদিকে ও, এই যে ও মাইনাস। এবারে আমরা কি জানি, এবার দেখ এই যে এইচ প্লাসটা, এই এইচ প্লাসটা আছে, সেই এইচ প্লাসটার সাথে বিক্রিয়া করলো এবং আর সি সিএন, এদিকে ও এইচ, এদিকে এইচ, অর্থাৎ সায়ানোহাইড্রিন টাইপের যৌগ। অ্যালডিহাইড থাকলে অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন, কিটোন থাকলে কিটোন সায়ানোহাইড্রিন তৈরি করে। এই সায়ানোহাইড্রিনগুলো বিশেষ বিশেষ বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে, বিভিন্ন কম্পাউন্ড তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। এটাকে আগে লেখে নেয়। ঠিক আছে, কি কি কেমন কেমন সেসব বিক্রিয়া, সেগুলোকে এবার দেখা যাক। তোদের বইয়েরই কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধর অ্যাসিটালডিহাইড, CH3C ডবল বন্ড ও এইচ, সেটা হচ্ছে HCN এর সাথে বিক্রিয়া। কি করবি, যখনই কোনো, যেটাকে বলছিলাম যে সহজে বিক্রিয়াগুলোকে নিউক্লিওফাইল অ্যাডিশনকে কী করে দিবি, ধর ও আছে, এবারে আছে ধর XY, এক্সটা প্লাস ওয়াইটা মাইনাস, মাইনাসটাকে কার্বনের সঙ্গে, প্লাসটাকে ওয়ের সঙ্গে ফিট করে দিবি। আর সি এইচ ও, এটা এদিকে যায়, তাহলে এটা প্লাস, তাহলে মাইনাসটাকে সাথে ফিট করতে হচ্ছে, প্লাসটাতে কিন্তু প্লাসটাকে ওয়ের সাথে ফিট করে দিবি, ব্যাস এই হচ্ছে বিক্রিয়া। তো অত মেকানিজম মনে রাখার দরকার নেই, যেহেতু অক্সিজেনটা মাইনাস ডেল, এটা প্লাস ডেল, এই প্লাসটাকে মাইনাসের সাথে, মাইনাসটাকে প্লাসের সাথে অ্যাড করে দিবি, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে সায়ানোহাইড্রিন কম্পাউন্ডে যেটা তৈরি হবে খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, সি এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে সরি এদিকে সিএন, এদিকে ওএইচ হয়ে গেল। এটা হচ্ছে সায়ানোহাইড্রিন টাইপের যৌগ হলো। এবার এটাকে যদি আমরা লঘু H2SO4 দিয়ে দিই, ডাইলিউট H2SO4 দিয়ে দিলে কি হয়, সিএনটা, এই যে এখানে ভালো করে বুঝে নেন, যখনই সিএন থাকবে দেখবি তোদের অ্যারোমেট, যে একটা চেন, একটা টেবিল লিখেছিলাম অ্যারোমেটিকে, সেখানে সিএনটাকে অ্যাসিডিফাই করলে COOH হয়ে যাবে। যদিও আমাদের নাইট্রোজেন যুক্ত যৌগ আমাদের সিলেবাসের মধ্যে আছে, অর্গানিকের একদম শেষ চ্যাপ্টার, সেখানে বলবো, তবে এটা বারবার বলছি, সিএনটাকে অ্যাসিডিফাই করলে COOH হয়। অর্থাৎ সিএন এটাকে যদি অ্যাসিডিফাই করিস, H প্লাস দিয়ে দিস, এই জাস্ট ধর আর সিএন, আর COOH হবে, সিএনটা COOH হয়ে যাবে অ্যাসিডিফাই করে, এটা মাথায় রাখ। তাহলে কি হচ্ছে, CH3C COOH OH। এই যে যৌগটা দেখতে পাচ্ছিস, এই কার্বনটা কিন্তু কাইরাল, অপটিক্যালি অ্যাক্টিভ। এই যৌগটার নাম কি বলতে পারবি কেউ? এটা হচ্ছে একটা, এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটা ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এবং আরেকটা জিনিস দেখ, এটা আলফাতে কিন্তু অ্যালকোহল গ্রুপ আছে, অর্থাৎ আলফা হাইড্রক্সি, এটা একটা অ্যাসিড, আলফা হাইড্রক্সি অ্যাসিডও বলতে পারিস। এবার যদি
এটাকে যদি আমরা গাঢ় H2SO4 কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট দিই, খালিভাবে জল বেরোবে, এলিমিনেশন রিঅ্যাকশন হয়, এখান থেকে ও আর এখান থেকে হাইড্রোজেন, তাহলে এই দুটোর মধ্যে ডবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ CH2 ডবল বন্ড COOH, এখানে একটা হাইড্রোজেন থেকে যাচ্ছে। দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড বলা হয়। এটা আলফা, এটা বিটা, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড, আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড বা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড। অ্যাক্রাইলিক অ্যাসিড, অ্যাক্রাইলিক অ্যাসিড, এটাকে এ না লিখে অয়জফলা আকার তোদের বইয়ে দিয়েছে ওই রকমই বানানটা লিখি, অ্যাক্রাইলিক অ্যাসিড বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এই ল্যাকটিক অ্যাসিডের ফর্মেশনটাকে, কিন্তু ল্যাকটিক অ্যাসিডের ফর্মেশনটা খুব ইম্পর্টেন্ট হয়, এটাকে দেখবি। তাহলে আমি পরের বিক্রিয়ায় চলে আসছি, বড় একটাকে এটাকে রেখে দিয়ে আমি পরের বিক্রিয়ায় চলে আসছি। ধর সোডিয়াম বাইসালফেটের সাথে যদি বিক্রিয়া হয় এই ক্যাটাগরি বা গ্রিনার রিয়েজেন্টের সঙ্গে, ধর 2 হচ্ছে গ্রিনার রিয়েজেন্ট, ধর RC ডবল বন্ড ও, আচ্ছা এদিকে হাইড্রোজেনটাকে দেখায় ডবল বন্ড ও আর R.MgX গ্রিনার রিয়েজেন্ট। ইথার দিয়ে অবশ্যই বিক্রিয়াগুলো সবসময় করবি, ড্রাই ইথার, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ড্রাই ইথার দিতে হয়। তাহলে কী হয়, আরটাকে আমরা জানি মাইনাস এমজিটা প্লাস, তাহলে কী হবে, আরটা কার্বনের সঙ্গে যুক্ত হবে RCH, এটা R ডট নিয়েছি, আর ও এর সাথে OMgX হয়ে যাবে। এটাকে যখনই তুই অ্যাসিডিফাই করবি H3O প্লাস দিয়ে, অর্থাৎ অ্যাসিড যুক্ত করবি, RC R ডট, এদিকে H এদিকে OH, আর এটা কি হয়, ও এর সাথে একদিকে ম্যাগনেসিয়ামের সাথে একদিকে X একদিকে OH জুড়ে যাবে। এই হচ্ছে প্রোডাক্টটাই, মূল কথা হচ্ছে এটা, এরকমভাবে অ্যালকোহল পাওয়া যায় এটার ক্ষেত্রে। তাহলে এবারে হচ্ছে দেখ 2 নম্বর 3 নম্বর বিক্রিয়া চলে যাচ্ছি, ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, সেই প্রথম টাইপের বিক্রিয়া, টাইপ 1 বিক্রিয়ার মধ্যে আমরা আছি, নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া। এই প্রোডাক্টটাকে মুছে দিচ্ছি। অ্যালডিহাইড কিটোন ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ভালো করে বিক্রিয়াগুলোকে করে রাখ, ভালো করে রাখ, খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো। 2 নম্বরে হচ্ছে 3 নম্বর বিক্রিয়াতে চলে আসছি আমরা, এটা হচ্ছে অ্যালকোহলের সাথে, শুধু এখানে HCl গ্যাস ব্যবহার করবো আমরা অ্যালকোহলের সঙ্গে, যেমন ধর CRC ডবল বন্ড OH, তার সাথে আচ্ছা এটাকে আমরা আর দিয়ে অ্যালকোহলের বিক্রিয়া, এটাকে ধর CH3CO অ্যাসিটালডিহাইড দিয়েছি, ROH, তার সাথে HCl G গ্যাস নিয়েছি, HCl প্যাকেটের মধ্যে G লিখেছি, এর অর্থ হচ্ছে গ্যাস নিয়েছি। এখানে কি হয়, ও এর সাথে কিন্তু এই যে ROH, RO আর Hটা, এই যে RO এটা মাইনাস ডেল, এটা প্লাস ডেল, এটা মাইনাস ডেল, এটা প্লাস ডেল, তাহলে খুব সহজেই 8টা কার্বনের সাথে এই ROটা ও 8টা কার্বনের সাথে এবং ও এর সাথে Hটা যুক্ত হয়ে যাবে, তাহলে CH3CH, এদিকে OR এদিকে OH, এই যৌগটা যুক্ত হয়ে গেল, তৈরি হয়ে গেল। এগুলোকে বলা হয় হেমি অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল যৌগ, হেমি অ্যাসিটাল টাইপের যৌগ। এটাকে যদি ফার্দার যদি আবার অ্যালকোহল দেওয়া হয়, HCl ROH আর HCl গ্যাস, অবশ্যই ড্রাই HCl গ্যাস যদি দেওয়া হয়, শুষ্ক HCl গ্যাস যদি দেওয়া হয়, এই OHটা আবার প্রতিস্থাপন বিক্রিয়া সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে OR হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাসিটাল কম্পাউন্ড। এই কম্পাউন্ডগুলোর নাম হচ্ছে অ্যাসিটাল। অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা যেহেতু অ্যাসিটালডিহাইড নিয়েছি, অ্যাসিটাল নিচ্ছি। কিটোন নিলে কিটাল বলবো, কিটাল, অ্যাসিটাল, কিটোন নিলে কিটাল ইত্যাদি। সাইক্লিক কম্পাউন্ড যদি নিই তখন সাইক্লিক যৌগ, সাইক্লিক অ্যাসিটাল তৈরি হবে। একটা উদাহরণ দিচ্ছি না, ধর CH3CH ডবল বন্ড ও, এটার সাথে এটা গ্লাইকল, ইথিলিন গ্লাইকল বিক্রিয়া করছে, CH2CH2 OH OH।
এটাকে পিটিএস দেওয়া হয়েছে, প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড। এই পিটিএসকে দেওয়া হয়েছে, এতে কি হয়েছে, এটা সাইক্লিক কম্পাউন্ড। অ্যাকচুয়ালি কী হয়, এই জায়গাটা এটা কিন্তু বেরিয়ে চলে যায়। এই দেখ, এটা কিন্তু আমরা বার করে দিয়েছি। এতে কি হচ্ছে, CH3CH OO CH2 এটা একটা সাইক্লিক অ্যাসিটাল যৌগ। যদি এখানেও CH3 থাকতো, কিটাল বলতিস, সাইক্লিক কিটাল বলতিস ইত্যাদি। এই রকম এটাও খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটাও কিন্তু করবি। 3 নম্বর বিক্রিয়া গেল। আচ্ছা, এরপরে আরেকটা বিক্রিয়াকে আমি দেখাই, সেটা হচ্ছে পরে আমরা পরের ফেজের বিক্রিয়াগুলোতে চলে যাচ্ছি। বড় একটাকে লেখেন, 4 নম্বর বিক্রিয়াতে আমরা আসব, কিন্তু টাইপটা হচ্ছে টাইপ 2। মানে টাইপ 1, তোদের টাইপ 1 নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বললাম। 2 নম্বর যে টাইপ, সেটা হচ্ছে যে আগে অ্যাডিশন রিঅ্যাকশনটা হয়ে যাবে, মানে অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হবে এবং সাবসিকুয়েন্ট এলিমিনেশন অফ ওয়াটার, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে জলটা বেরিয়ে যাবে। এটা হয় কি, যদি অ্যামোনিয়া ডেরিভেটিভস বা অ্যামোনিয়া জাতক হয়, মানে উইথ অ্যামোনিয়া ডেরিভেটিভস, মানে অ্যামোনিয়া জাতকের সাথে বিক্রিয়াতে কিন্তু এটা সবথেকে ভালো তৈরি হয়। দেখাচ্ছি আমি তোদের, যেমন RCH ডবল বন্ড O প্লাস অ্যামোনিয়া মানে হচ্ছে NH2, মানে NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া। তার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আমরা একটা জাহক, ধর জেড রেখে দিয়েছি। তাহলে এগুলো হচ্ছে অ্যামোনিয়া জাতক। অ্যামোনিয়া জাতকের সাথে যখন জল বেরিয়ে যাচ্ছে, মানে কি, এটার সাথে প্রথম নম্বর ধাপটাতে হয় কি, যে প্রথম নম্বর ধাপটা দেখ, এটা আগে ফাইনালি বলি, তারপরে দুটো স্টেপ দিয়ে বলছি। আলটিমেট এটাকে হিট দিলে কি হয়, এই জলটা বেরিয়ে যাবে। অ্যামোনিয়া ডেরিভেটিভসে দুটো হাইড্রোজেন এবং এটা অক্সিজেন, এবং এটা ডবল বন্ড হয়ে যায়, অর্থাৎ RCH ডবল বন্ড NZ, আর জলটা বেরিয়ে গেছে। স্টেপস দিয়ে যখন করবি, তখন RCH ডবল বন্ড O H2NZ, এই জায়গাটাকে একটু বুঝে নে। এটা একদমই সহজ ব্যাপারটা, কিন্তু একদম সহজ। দেখ এবারে কি হচ্ছে, এটাতে কি হচ্ছে, একটা হাইড্রোজেন, আচ্ছা এটাকে আমাকে একটু মুছে দেখাতে হবে, NH, এই যে আছে, এটা মাইনাস ডেল, এটা প্লাস ডেল, এটা মাইনাস ডেল, এটা প্লাস ডেল। খুব স্বাভাবিকভাবে প্রথম ধাপে হচ্ছে কি, RCH, এদিকে O এর সাথে H, আর কার্বনের সাথে NH, আর এদিকে জেড তৈরি হয়ে যাচ্ছে। দেখ এইটা পুরোটা মাইনাস আর হাইড্রোজেনটা প্লাস, তাহলে হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে আর বাকি পুরোটা কার্বনের সঙ্গে জুড়ে যাচ্ছে। এইটাকে বোঝ, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস যুক্ত হচ্ছে। এছাড়া আর বিশেষ কিছু মেকানিজম আর কিছু নেই, ঠান্ডা মাথায় ভাব। ও এর সাথে H এবং বাকিটা কার্বনটার সাথে বাকি পার্টটা জুড়ে গেছে। এরপরে কিন্তু জল এলিমিনেট করছে। আচ্ছা আমি একটু এখান থেকে যদি এটাকে ঘুরিয়ে লিখি, আমাদের বুঝতে সুবিধা হয়। এই দেখ, এবার করছে কি, এই জলটাকে বার করে দিচ্ছি সেকেন্ড স্টেপে। হিট দিলেই জলটা বেরিয়ে যায়। তাহলে RC এর সাথে H ডবল বন্ড N ডবল বন্ড N জেড তৈরি হয়ে গেল। এই কম্পাউন্ডগুলো যে কোনো অ্যামোনিয়া জাতকের সাথে কিন্তু তৈরি হবে, যে কোনো অ্যামোনিয়া জাতকের সাথে। এরপর আমি পরপর একটা অ্যামোনিয়া জাতকের এক্সাম্পল দিচ্ছি, তাহলেই বুঝতে পারবি। 4 নম্বর গেছে, ধর 1 নম্বরে হচ্ছে, 4-এর 1 নম্বর হচ্ছে কি, ধর যেমন দিয়েছে হাইড্রক্সিল অ্যামিনের সাথে, হাইড্রক্সিল অ্যামিন মানে RC, ধরা যাক 8 ডট ডবল বন্ড O NH2OH, এটা হাইড্রক্সিল অ্যামিন বলে। হাইড্রক্সিল অ্যামিন করবি কি, জল বার করে দে। জল বার করে দিলে হচ্ছে কি, RC আর ডট, এটা কিটোন নিয়েছিলাম, ডবল বন্ড NOH। এই রকমের যৌগ তোরা 11-এ স্টিরিও আইসোমারিজমের ক্ষেত্রে পড়েছিলি। দেখবি যে তোদের জিওমেট্রিক্যাল আইসোমার পড়েছিলাম অর্গানিক কেমিস্ট্রিতে, সেখানে জয়েন্ট ইন্টারেস্টের জন্য পড়েছিলাম। একটা হচ্ছে তোদের সিস ট্রান্স আইসোমার পড়েছিলি জিওমেট্রিক্যাল আইসোমারিজমে, জেডি আইসোমার, আর 3 নম্বর হচ্ছে অক্সিমের বেলাতে সিন অ্যান্টি আইসোমার। তাহলে সেইটার বেলায় এখানে কিন্তু এটা অক্সিম, এটা অ্যাকচুয়ালি একটা কিটোক্সিম,
কিটক্সিন বলে। আর যদি অ্যালডিহাইড তো অ্যালডক্সিন বলতিস। অক্সিন কম্পাউন্ড তৈরি করছে, দেখ এটা অক্সিন তৈরি করবে। এটা 1 নম্বর বিক্রিয়া গেল, 4-এর 1 নম্বর বিক্রিয়া। তাহলে জলটাকে শুধু তোমরা বার করে দিচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া কর। 2 নম্বরে RCH ডবল বন্ড ও H2N NH2 কি হবে, জল বার করে দিবি, এই জলটি বেরিয়ে যাচ্ছে RCH ডবল বন্ড N NH2, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের সাথে তাহলে এরকম বিক্রিয়া হবে হাইড্রোজেন। এরপরে হাইড্রোজেনের পরে পাবি তোরা ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া পাবি। আচ্ছা, এই জায়গাতে একটা ইন্টারেস্টিং বিক্রিয়া তোদের বলি, ব্র্যাডিস রিয়েজেন্ট টেস্ট। 3 নম্বর বিক্রিয়া, ব্র্যাডিস রিয়েজেন্ট টেস্ট বা ব্র্যাডির বিকারক পরীক্ষা। ব্র্যাডির বিকারক কাকে বলে? ব্র্যাডিস রিয়েজেন্ট হচ্ছে কি, এটা ব্রাডিও, বাংলাতে ব্রাডি বলে, ব্রাডি। ব্রাডির বিকারক পরীক্ষার ক্ষেত্রে দেয় ব্রাডির বিকারক কাকে বলে? 2,4-DNP, এটার নাম হচ্ছে 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তাহলে হাইড্রাজিনটা কি? NH2 এটি হাইড্রাজিন। এবার হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, মানে একটা হাইড্রোজেনকে অফ করলাম, তার সাথে একটা ফিনাইল গ্রুপ যুক্ত করলাম, তাহলে এটির নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। এরপর বলছে 2,4-ডাইনাইট্রো, 2 আর 4, এটা 1 2, এখানে একটা নাইট্রো গ্রুপ, 3 4, এখানে একটা নাইট্রো গ্রুপ। 2,4-ডাইনাইট্রো ফিনাইল হচ্ছে ব্র্যাডিস রিয়েজেন্ট। এর সাথে বিক্রিয়া, এই এত বড় যৌগটার সাথে বিক্রিয়া, অ্যালডিহাইড বা কিটোনের যদি এর সাথে বিক্রিয়া করা হয়, একটা পিঙ্ক কালারের দেখবি তোদের, অরেঞ্জ বা ইয়েলো কালারের একটা কম্পাউন্ড তৈরি হয়। অরেঞ্জ মানে হচ্ছে কমলা রঙের বা হলুদ রঙের একটা কম্পাউন্ড তৈরি হয় অ্যালডিহাইড কিটোনের। এটা একটা টেস্ট। অ্যালডিহাইড কিটোন যখন ল্যাবরেটরিতে প্র্যাকটিস করা হয়, ল্যাবরেটরিতে যখন তোরা প্র্যাকটিক্যালের কাজগুলোকে করিস, তখন কি করতে হয়, অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে একটা ব্র্যাডিস রিয়েজেন্ট যোগ করতে হয়। যদি এটা অরেঞ্জ বা ইয়েলো, কমলা বা হলুদ রঙের হয়ে যায়, তখন বুঝবি যে নিশ্চয়ই এটা অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড না কিটোন কিন্তু বুঝতে পারবি না, তার জন্য আবার আলাদা টেস্ট হবে। মানে অনেক যৌগ এটা, তার মানে ব্র্যাডিস রিয়েজেন্ট টেস্টে সাড়া দিচ্ছে, মানে সে অ্যাসিড নয়, অ্যালকোহল নয়, ইথার নয়, সে অ্যালডিহাইড বা কিটোন। এবারে অ্যালডিহাইড না কিটোন সেটা আরও অন্য টেস্টের সাহায্যে আমরা ধরবো, সেটা পরে বলবো তোদের। তাহলে এটা হচ্ছে ব্র্যাডিস রিয়েজেন্ট টেস্ট। বিক্রিয়াটা কেমন হয়? RCH, তার সাথে ব্র্যাডিস রিয়েজেন্টকে এবারে উল্টো দিকে লিখছি, দেখ H2N, কারণ আমরা জানি জলটাকে আমাদেরকে বার করতে হবে। H2N তার সাথে NH দিয়ে বেঞ্জিন রিং, এখানে NO2 আর এখানে NO2, 2,4-DNP। তাহলে এবার এই যে এখান থেকে হিট দিয়ে দিলে কি হচ্ছে, জল বেরিয়ে যায়। জল বেরিয়ে যাওয়া মানে RCH ডবল বন্ড N NH, তার সাথে এই যে এত বড়টাকে শুধু ধৈর্য ধরে তোকে এই রিয়েজেন্টটাকে শুধু লিখতে হবে ধৈর্য ধরে। মানে ব্যাপারটা সব ক্ষেত্রে এক, ওই জলটাই শুধু বেরোবে, আর অন্য কিছু হবে না। এইটাই হচ্ছে ইয়েলো বা অরেঞ্জ কালারের হয়, এটাই হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো, এইটা তৈরি হয়। 2,4-DNP টেস্ট কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু করবি, ব্র্যাডিস রিয়েজেন্ট টেস্ট। তাহলে এটা 3 নম্বর গেল। 4 নম্বর বিক্রিয়াতে দেখ, এটা গেল 4 নম্বর বিক্রিয়া। আমি চলে যাচ্ছি 4 নম্বর। একই রকমের বিক্রিয়া পাবি সেমি কার্বাজাইডের সাথে সেম বিক্রিয়া ধর সেমি কার্বাজাইডের সাথে।
তাহলে এটা 4 নম্বর বিক্রিয়া তো আমাদের হলো। এবারে এটার আবার 4 বিক্রিয়া নম্বর 4, 4-এর 4 নম্বর বিক্রিয়া সেমি কার্বাজাইডের সাথে। সেমি কার্বাজাইডটা কি? NH CO, একটা হাইড্রোজেনের সঙ্গে H2N NH, তার সাথে CONH2, এটা হচ্ছে সেমি কার্বাজাইড। তো সেমি কার্বাজাইড হোক বা কার্বাজাইড হোক, আমার ব্যাপারটা কোনো ব্যাপারই নয়, শুধু আমরা জানি যে জলটা বেরোবে এখান থেকে, এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, এখান থেকে নয়। যত বড়ই যৌগ হোক না কেন, তুই C+O এদিকে অ্যালডিহাইড থাক, কিটোন থাক, ব্যাপারটা একই হয়। NH C+O NH2, এই জলটি বেরিয়ে যায় এবং সেমি কার্বাজোন তৈরি করে। NH C+O NH2 সেমি কার্বাজোন তৈরি করে। সেমি কার্বাজোন, এটা সেমি কার্বাজোন তৈরি করে। বুঝতে পারছিস? এরকম যত বিক্রিয়া আছে সবগুলোকে করে নিবি, একটিকেও কিন্তু ছাড়বি না। এখানে আমি আরেকটি 5 নম্বর বিক্রিয়াতে যাব, একদম ডাইরেক্ট অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া যদি হয় C+O, ধর এটার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, অর্থাৎ অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়াটাকে এখানে হাইড্রোজেন দেখে দিলাম, NH3, দুটো হাইড্রোজেনকে দিকে এদিকে একটা হাইড্রোজেনকে, তাহলে আমরা জানি কি জল বেরিয়ে যাবে। মানে C+O NH, এইটা হচ্ছে এই যে যৌগটা আছে ইমিন টাইপের যৌগ, এটা হচ্ছে ইমিন যৌগ তৈরি করে। তো এখনকার আধুনিক বিজ্ঞান বলছে, এখনকার যে এক্সপেরিমেন্ট বলছে, এই যে ডাইরেক্ট যখন অ্যামোনিয়ার সাথে যখন আমরা বিক্রিয়াটা করি, অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, এই যে জল বেরিয়ে যাচ্ছে বলছি, অ্যামোনিয়ার সাথে কিন্তু যখন বিক্রিয়া করি তখন একটা ইমিন কম্পাউন্ড তৈরি না হয়ে এটা একটা সাইক্লিক একটা পলিমার তৈরি করে, অ্যাকচুয়ালি ট্রাইমার তৈরি করে। তো বিক্রিয়াটা কেমন হয়? তার অ্যাসিটালডিহাইড CH3 C+OH 3 অণু, তার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হয়। অ্যামোনিয়ার বিক্রিয়া তাপ দিলে যে জলটা বেরিয়ে যায়, এবং তার সাথে কি হয় CH3, এদিকে N, একটা ট্রাইমার তৈরি করে, এদিকে N, আবার এদিকের সাথে এটার সাথে CH3, এদিকে N, এদিকে CH3, দেখ একটা ট্রাইমার তৈরি করলো, এই একটা ট্রাইমার তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা এটা NH, এগুলো সব NH ট্রাইমার তৈরি করে। এবং সবথেকে মজা হচ্ছে এটার বেলায়, এটা লিখে নে তোরা, ট্রাইমার তৈরি করে দেয়, মানে ইমিন একটা অণু বিক্রিয়া না করে 3টে করে কম্পাউন্ড বিক্রিয়া করে, 3টে করে মলিকিউল বিক্রিয়া করে, এরকম ট্রাইমার তৈরি করে। এবং পার্টিকুলার যখন ফর্মালডিহাইডের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল কেস দেখি, 6 নম্বর হচ্ছে স্পেশাল কেস ফর ফর্মালডিহাইডের ক্ষেত্রে স্পেশাল কেস দেখি কেমন, সেটাকেও দেখ। সেটা হচ্ছে ফর্মালডিহাইডের ক্ষেত্রে HC+O আর অ্যামোনিয়া, এটার বিক্রিয়াতে এটাকে তাপ দেওয়া হলে জল বেরিয়ে যায়, এবং সেক্ষেত্রে কি হয়, সেখানে একটা ইউরোট্রপিন বলে একটা কম্পাউন্ড তৈরি করে। দেখাচ্ছি কম্পাউন্ডটাকে, হেক্সামিথিলিন টেট্রামিন, তোদেরকে আমি আগের দিন বলেছিলাম, CH2N, এগুলো সব CH2, এই দেখে একটা ইউরোট্রপিন তৈরি করেছে, এইটাকে নিচের অংশটাকে মুছে দিচ্ছি, আমি আরেকবারটি বড় করে ইউরোট্রপিনটাকে দেখিয়ে দিচ্ছি। এটা ইউরোট্রপিন তৈরি করে, ইউরোট্রপিনটা তৈরি করছে। ইউরোট্রপিনটার বেলাতে কিন্তু এটা 6 অণু, এটা লাগছে, এটা 4 অণু লাগে, এবং জল বেরিয়ে যায়, এতে কিন্তু ইউরোট্রপিন তৈরি হয়ে যাচ্ছে। তাই নাইট্রোজেন 1, 2, 3টে নাইট্রোজেন ইউনিট, অ্যামোনিয়া ইউনিট ব্যবহার হয়েছে। স্ট্রাকচারটা হচ্ছে কি, কার্বন এটা এরকম করে বড় করে ষড়ভুজ এঁকে দেবে,
তো অল্টারনেটিভ এই যে জায়গাগুলোতে আছে, এই যে এইগুলোতে একটা করে নাইট্রোজেন দে অল্টারনেটিভ। আচ্ছা, অন্য কালারের পেন দিয়ে দেখায়। CNCNNC অল্টারনেটিভ লিখে দিলাম। এরপরে একদম সেন্টারটাতে একটা নাইট্রোজেন। এবার প্রতিটা NN এর মধ্যে একটা করে CH2। এই দেখ, এটার সঙ্গে একটা CH2, এইটার সাথে একটা CH2, এই দুটো নাইট্রোজেনের মধ্যে একটা CH2। আর এবারে এই বন্ডগুলোকে কমপ্লিট করে দিচ্ছি। এই দেখ, বন্ডগুলোকে কমপ্লিট করে দিলাম। আর প্রতিটা কার্বনে একটা করে CH2। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6টা। তাহলে CH2 হোল 6 আর 4টে N4। দেখবি আগের দিন আমি তোদেরকে এটা ক্লাসের আগের দিনের ক্লাসটাতে ইউরোট্রপিন বলে একটা কম্পাউন্ডের নাম বলেছিলাম, হেক্সামিথিলিন টেট্রামিন, তাই তো? সেটাই হচ্ছে এই যৌগটা, হেক্সামিথিলিন টেট্রামিন তৈরি করে। বইয়ে এই কম্পাউন্ডটাকে কিন্তু পেয়ে যাবি। তাহলে এরপরে হচ্ছে যদি এটা 6 নম্বর বিক্রিয়া, এটাকে ছেড়ে রাখলাম, স্ক্রিনশট নিয়ে নে। 7 নম্বর বিক্রিয়া যেটা হচ্ছে, 7 নম্বর বিক্রিয়া হচ্ছে কি? 7 নম্বর বিক্রিয়াতে হচ্ছে ধর প্রাইমারি অ্যামিনের সাথে ধর একটা HCCH3 অ্যাসিটালডিহাইড দিচ্ছি, প্রাইমারি অ্যামিন, অর্থাৎ এইটা অ্যামিন কম্পাউন্ড। এই অ্যামিনের সাথে কিন্তু এটা এখানে তাপ দিলেই জল বেরিয়ে যাবে এবং HCCH3 ডবল বন্ড NR, এইটাকে বলা হয় সিপস বেস বা সিপ ক্ষারক তৈরি করে। এটা অ্যারোমেটিকের ক্ষেত্রেও একই রকম। এই CH3 বদলে যদি একটা বেঞ্জলডিহাইড নেওয়া হয়, ধর C ডবল বন্ড OH, তার সাথে প্রাইমারি অ্যামিন H2NCH3 মিথাইল অ্যামিন ধর নেওয়া হলো, তো উৎপন্ন হয়ে যাবে এখান থেকে জল বেরিয়ে যাবে হিট দিলেই। তাহলে তৈরি হবে বেঞ্জিন রিংটা তো থাকছেই, তার সাথে CH ডবল বন্ড NCH3। এটা হচ্ছে সিপস বেস, সিপ ক্ষারক তৈরি করে। তাহলে 4 নম্বর বিক্রিয়া পর্যন্ত তোদেরকে আমি করালাম। পরের দিনের কিন্তু আমরা এবারে অক্সিডেশন ক্যাটাগরি নাম্বার 3-তে চলে যাব। 5 নম্বর বিক্রিয়া থেকে আমরা শুরু করব, 5 নম্বর থেকে শুরু করব। এটা এই জারণ বিক্রিয়া থেকে আমরা অ্যালডিহাইডের জারণ বিক্রিয়াতে যাব, অক্সিডেশন বিক্রিয়াতে যাব, ক্যাটাগরি 3। 7 রকমের বিক্রিয়ার টাইপ বলেছিলাম, তার 2 রকমের টাইপ কমপ্লিট করলাম আজকে। বাকি বিক্রিয়াগুলো পরের দিন যাব। আমি পরের দিন জারণ বিক্রিয়া থেকে শুরু করব। তাহলে আজকে এখানে শেষ করছি। তাহলে বাই। তোরা এগুলোকে ভালো করে বইয়ের থেকে ভালো করে বিক্রিয়াগুলোকে পরপর খাতায় কিন্তু তোলা শুরু কর, তাছাড়া কিন্তু সামলাতে পারবি না। ঠিক আছে, বাই।